হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা কি চ্যাপ্টার স্টার্ট করেছিলাম? ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের বাংলা কি? পৌষ্টিকতন্ত্র। আগের দিন আমরা ক্লাস 6 পড়েছিলাম পার্ট 1, আজকে হচ্ছে ক্লাস 7 পার্ট 2। তোমরা অনেকে প্লেলিস্ট বানানোর জন্য বলেছো, প্লেলিস্ট বানিয়ে দেবো। আমাদের সেল চ্যাপ্টার হয়ে গেছে, টিস্যু চ্যাপ্টার হয়ে গেছে, ডাইজেস্টিভ সিস্টেমের আগের দিন অনেক বড় একটা ক্লাস হয়েছে, সমস্ত আমি প্লেলিস্ট বানিয়ে দেবো, চিন্তা নেই, ঠিক আছে? তো আজকের ক্লাস স্টার্ট করছি। গুরুত্বপূর্ণ ক্লাস, অতি গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসটা। তোমাদের একদম ডিটেলসে ছবির মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, এমসিকিউ এর মাধ্যমে পুরো ক্লাস আমি কমপ্লিট করাবো। তো একদম নিশ্চিন্তে দেখো, কোথাও কোনো স্কিপ করবে না। একদম দরকার হলে স্পিড বাড়ি নাও যদি স্লো মনে হয়, কিন্তু স্কিপ করবে না। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আমি আগের দিন তোমাদের কি বলেছিলাম যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটা আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিপাক নালী, যেটাকে অ্যালিমেন্টারি ক্যানেল বলি, একটা হচ্ছে গ্রন্থি, বিভিন্ন রকম গ্ল্যান্ড। একটা কি বলেছিলাম? পরিপাক নালী বলেছিলাম। আর সব লেখা আছে, এগুলো সব লিখে দিয়েছিলাম, তাই আমি দুবার আর লিখছি না, ঠিক আছে? আর দেখো, ক্লাস শুরু হতে তোমাদের মনে একটাই প্রথম প্রশ্ন আছে, যখন নতুন স্টুডেন্ট হয়, পিডিএফ 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 স্যার পিডিএফ কোথায় পাবো, পিডিএফ কোথায় পাবো, পিডিএফ। ভাই পিডিএফ আমি দিয়ে দেবো যখন এই ক্লাসটা শেষ হয়ে যাবে। টেলিগ্রামে যুক্ত থাকবে, আমাদের এক্সাম গ্র্যাভিটি অফিসিয়াল বলে টেলিগ্রাম চ্যানেল আছে, সিম্পল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ওখানে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। টোটাল একদম যা যা নোট আছে, যা যা আমি লেখাচ্ছি, সমস্ত কিছুর পিডিএফ A to Z মিলে যাবে, ঠিক আছে? তো মাথায় পিডিএফ 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 এসব ছেড়ে দাও, পারলে খাতার মধ্যে নোট বানাও, সব থেকে ভালো হয়। চলো, তো আমি বলেছিলাম ডাইজেস্টিভ সিস্টেমটা দুভাগে ভাগ করতে পারি, পরিপাক নালী আর গ্রন্থির নাম। তো পরিপাক নালীর মধ্যে আমি কী কী পার্ট বলেছিলাম? আমি বলেছিলাম মুখগহ্বর পড়ে, মুখগহ্বর পড়ে। আর কি বলেছিলাম? গ্রাস নালী পড়ে। মুখগহ্বর ইংলিশ কি বলেছিলাম? বাকেল ক্যাভিটি। গ্রাস নালী কি বলেছিলাম? ইসোফেগাস। গ্রাস নালীর পর কি পড়ে বলেছিলাম? পাকস্থলী পড়ে। তারপরে পরে ক্ষুদ্রান্ত, তারপরে পরে বৃহদান্ত্র, এগুলো বলেছিলাম। আর যেগুলো গ্ল্যান্ড নেম ছিল, গ্ল্যান্ড, গ্ল্যান্ড আমি কাকে বলেছিলাম? গ্রন্থি, যেগুলো থেকে কিছু খরিত হয়। এর মধ্যে কি বলেছিলাম বলো? লালা গ্রন্থির নাম বলেছিলাম, লালা গ্রন্থি। আর বলেছিলাম পাক গ্রন্থি। পাক গ্রন্থি কি? যেগুলো পাকস্থলীর মধ্যে যে গ্রন্থিগুলো থাকে সেগুলো পাক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলা হয়। আর বলেছিলাম যকৃৎ, আর বলেছিলাম অগ্নাশয়, মানে হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে? তো আমি আগের দিনে এই মুখগহ্বর সম্পর্কে ডিটেলসে পড়েছিলাম। কি কি পড়েছিলাম? মুখগহ্বরের মধ্যে স্যার আমাদের দাঁত থাকে, আমাদের জিভ থাকে, আমাদের স্যালাইভারি। এর সঙ্গে রিলেটেড কোন গ্ল্যান্ডটা? এর সঙ্গে রিলেটেড হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। লালা গ্রন্থি, তিন জোড়া যে লালা গ্রন্থি থাকে সেই সম্পর্কে ডিটেলসে পড়েছিলাম। তাহলে আজকে আমাদের কোনটা পড়ার কথা? যে আমাদের স্যার মুখ থেকে খাবার তো আমরা চিবিয়ে নিয়েছি, আমাদের মুখ থেকে খাবার, এখানে মুখ থেকে খাবার কি করছে? অন্য কালার দিয়ে দেখা, হ্যাঁ, মুখ থেকে খাবার আমরা চিবিয়ে নিয়েছি এবং স্যালাইভা মিশে গেছে, জিভের মাধ্যমে সমস্ত কিছু করে আমাদের কি হয়েছে? এই গলার কাছে চলে এসেছে। তো গলা দিয়ে আমরা গিলে ফেলেছি। গিলে ফেলার পর কি কোনটা আছে বলো? এই গিলে ফেলার পর কার কাজ? গ্রাস নালী বা ইসোফেগাস। তো আমরা প্রথমে আজকে শুরু করব কোথা থেকে? খাদ্য নালী বা ফুড পাইপ বা গ্রাস নালী বা ইসোফেগাস, যেটাই বল না কেন একটাই নাম, ঠিক আছে? তো আজকে এখান থেকে শুরু করব এবং তারপরে আমরা কি করব? পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত, তারপরে বৃহদান্ত্র। ওকে, চলো। গ্রাসনালী সম্পর্কে যেটা সর্বপ্রথম প্রশ্ন আসে যে স্যার এই গ্রাসনালী, এই যে এটা তো গ্রাসনালী, এই যে গ্রাসনালীটা নামছে, খাবারটা যে নামছে, খাবারটা কোথায় গিয়ে অ্যাটাচ হয়েছে? এই গ্রাসনালীটা পাকস্থলীতে। মানে আমরা খাবারটা যখন গিলছি, গেলার পর গ্রাসনালীর মাধ্যমে সেটা পাকস্থলীতে যায়, ঠিক আছে স্যার? স্যার এই যে খাদ্যনালী বা ফুড পাইপ বা ইসোফেগাস বা গ্রাসনালী যেটাই বলছি না কেন, এটার সাইজ কি না? 25 সেন্টিমিটার এটা লং। এটা হচ্ছে 25 সেন্টিমিটার, মনে থাকবে। অনেক জায়গায় 23 ও 24, 26 অনেক কিছু আছে। আমি তোমাদের একদম মানে এনসিআরটি ডেটা বলছে, তো এনসিআরটি ডেটায় তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষাতে 25 সেন্টিমিটারই করে আসবে, ক্লিয়ার? মনে রাখবে, আমি তোমাদের বলেছিলাম যে ডাইজেস্টিভ সিস্টেমে কি হয় না? খাদ্যের পাচন ঘটে, খাদ্য পাচিত হয়, ডাইজেশন হয়। আমরা যেমন দেখেছিলাম মুখের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেটের মধ্যে স্টার্চ জাতীয় খাদ্যের পাচন ঘটছিল, বিভিন্ন লালা রস আসছিল, এনজাইম আসছিল এবং আমরা চেবাচ্ছিলাম, লালা রস মিশে পড়ে কী করছিল? স্টার্চ জাতীয় খাদ্যের পাচন ঘটাচ্ছিল। আমরা পরবর্তীকালে দেখব পাকস্থলীতে যখন খাবারটা আসছে, এখানেও খাবারের পাচন ঘটছে। পরে যখন দেখব ক্ষুদ্রান্তে আসছে, এখানেও পাচন ঘটছে। সমস্ত জায়গায় যেখানে যেখানে খাবার যাচ্ছে সেখানে সেখানে পাচন ঘটছে, কারণ ডাইজেস্টিভ সিস্টেমে আমার একটাই লক্ষ্য, খাবারকে জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত করতে হবে। কার্বোহাইড্রেট থাকলে সরল রূপ কী বলেছিলাম? গ্লুকোজ হয়ে যাবে। প্রোটিন থাকলে অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে। ফ্যাট থাকলে ফ্যাটি অ্যাসিড হয়ে যাবে। কিন্তু একমাত্র ডাইজেস্টিভ সিস্টেমে একটা পার্ট, সেটা হচ্ছে খাদ্যনালী বা ফুড পাইপ বা ইসোফেগাস বা গ্রাসনালী। এখানে একমাত্র কোনো খাবারের ডাইজেশন হয় না। এর শুধুমাত্র কাজ কি? এর শুধুমাত্র কাজ হচ্ছে এই খাবারটাকে পাকস্থলীতে পৌঁছে দেওয়া, ব্যাস, এর আর কোনো কাজ নেই।
মনে থাকবে। তো খাবারের ডাইজেশন কোথায় হয় না মনে রাখবে ইসোফেগাস বা গ্রাস নালী বা ফুড পাইপে হয় না। ক্লিয়ার? ওকে, কেন হয় না? কারণ এখানে কোনো এনজাইম থাকে না, এখানে কোনো এনজাইম থাকে না, কোনো রকম কিছু থাকে না যে এখানে খাবারের যে পাচন ঘটার জন্য তো এনজাইম প্রয়োজন, তো এখানে কিছুই থাকে না, তো কেন হবে? আচ্ছা, মনে রাখবে আমরা যখন ধরো আমরা খাবার খাচ্ছি, আমরা বসে খাবার খাচ্ছি, দেন আমাদের খাবারটা কোথায় আসছে? পেটে আসছে। আমি যখন পেট কথাটা বলবো না তখনই ভাববে স্টোমাকের কথা বলছি, পাকস্থলীর কথা বলছি, ঠিক আছে? তো আমাদের কোথায় আসছে? পেটে আসছে, আমাদের স্টোমাকে আসছে। কেউ যদি কোনো ব্যক্তি যদি শুয়ে থাকে, ধরো শুয়ে খাবার খাচ্ছে, শুয়ে পড়েছে, শুয়ে খাবার খাচ্ছে, তো খাবারটা কি ভেতরে যাবে না? পাকস্থলীতে যাবে না? যাবে। কেউ ধরো উল্টো হয়ে খাবার খাচ্ছে, ধরো মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে করে খাবার খাচ্ছে, তার খাবার পাকস্থলী যাবে না? তারও খাবার পাকস্থলী যাবে। যেভাবে যে পজিশনে খাবার খাও না কেন, একদম সোজা খাদ্যনালী দিয়ে পাকস্থলীতেই খাবার আসবে। ক্লিয়ার? স্যার কেন এরকম কেন হয়? মনে রাখবে এখানে এক প্রকার চলনের মাধ্যমে এই খাবারটা পৌঁছায়। এই যে খাবারটা ইসোফেগাস থেকে পাকস্থলীতে পৌঁছায় এক প্রকার চলনের মাধ্যমে পৌঁছায়, যে চলনটার নাম হচ্ছে পেরিস্টালসিস। কী নাম? পেরিস্টালসিস চলন। এই চলনের মাধ্যমে পুরো খাবারটা আমাদের হয়। এটা কীরকম চলন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আমাদের দেখেছো যখন পেস্ট শেষ হয়ে যায়, কোলগেট বা পেপসোডেন্ট যেটা ইউজ করো না কেন, সেন্সোডাইন যে কিছু ইউজ করো, আমরা তো এমনটা নয় যে শেষ হয়ে গেছে চলো ফেলে দিই, এরকমটা নয়। দেখবে যখন শেষের দিকে হয়ে যায় না, একদম শেষের দিকে, মানে যখন ভর্তি থাকে তো যেখানে ইচ্ছা আমরা টিউবটাকে টিপে তো আমরা পেস্ট ইউজ করি, কিন্তু যখন শেষের দিকে থাকে, ধরো এটা যদি টিউব হয়, এটা যদি মুখ হয়, আমরা কি করি? এখানে প্রেশার দিই, এখানে প্রেশার দিই, এখানে প্রেশার দিই, এখানে প্রেশার দিই, প্রেশার দিয়ে 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 কী হয়? ধীরে ধীরে পেস্টটা বেরিয়ে আসে, ঠিক আছে? অথবা পেনের কালির ক্ষেত্রে দেখবে আমরা যদি যে টিউবটা থাকে, টিউবটা যদি পিছন দিক থেকে প্রেশার ক্রিয়েট করি, আস্তে 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 এরকম করে সেই হাতের মধ্যে হয় না, হাতের মধ্যে এখানে প্রেশার দিয়ে 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 সামনের দিকে বেরিয়ে আসে, ঠিক সেই এক প্রকার চলন বলতে পারি পেরিস্টালসিস চলন। খাদ্যনালীর যে দেওয়ালটা আছে, যে গাত্রটা আছে, সেখানে কি হয়? সংকোচন প্রসারণ, মানে সংকোচনের মাধ্যমে একটা ছন্দময় সংকোচন ঘটে। এর ফলে কি হয়? খাদ্য নিচের দিকে আসতে থাকে, নিচের দিকে মানে পাকস্থলীর দিকে আসতে থাকে, ঠিক আছে? এই চলনটাকে বলা হয় পেরিস্টালসিস চলন। আচ্ছা, এবার একটা কথা, যে স্যার এই খাদ্যনালী থাকে কোথায়? মনে রাখবে আমি তোমাদের রেসপিরেটরি সিস্টেম পড়াইনি, তাও আমি তোমাকে এখানে একটু ছোটো করে বলে দিই তোমাদের। আমাদের যে শ্বাসনালী থাকে না, যে ট্রাকিয়া থাকে, আমাদের যে শ্বাসনালী থাকে, এটা খুব গুলিয়ে যায়। শ্বাসনালীর মনে রাখবে ঠিক পিছনে থাকে এই খাদ্যনালী। স্যার মনে রাখবো কী করে? দেখো, মনে রাখার একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আজকে, এটা কোশ্চেনটা পরীক্ষায় এসেছে রেলওয়েতে, আমি তার জন্য বলছি। শ্বাসনালীর ঠিক পিছনে থাকে খাদ্যনালী। একটা কথা বলো, আমাদের বাঁচার জন্য আমাদের শ্বাস বেশি প্রয়োজন না খাবার বেশি প্রয়োজন? বলে স্যার দুটোই প্রয়োজন। আরে তুমি যদি দুদিন না খাও বাঁচবে না? দুদিন না খেলে বাঁচবে কি না? কি তুমি যদি 1 ঘন্টা ছাড়ো, যদি 2 মিনিট শ্বাস না নাও, বাঁচবে? 2-4 মিনিট যদি শ্বাস না নাও, স্যার আমি তো 2 মিনিট শ্বাস আটকে রাখতে পারি, আর 10 মিনিট চলো, 20 মিনিট চলো, 20 মিনিট যদি শ্বাস না নাও বাঁচবে? কিন্তু তুমি যদি 20 মিনিট খাবার না খাও বাঁচবে না? অবশ্যই বাঁচবো। 3 দিন 4 দিন 5 দিন খাবার না খেলেও বেঁচে থাকবো, তাই না? তো কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? স্যার শ্বাসটা বেশি প্রয়োজন, আমাদের নিঃশ্বাসটা বেশি প্রয়োজন, তো সেইটাকে আগে রাখতে হবে না? তো মনে রাখবে শ্বাসনালী থাকে আমাদের আগে, আর খাদ্যনালী আমাদের খাবার পরে প্রয়োজন। খাবার স্যার আমার 5 ঘন্টা পর হলেও চলবে, তো সেই জন্য খাবারের স্থানটা পিছনে। তো মনে রাখবে খাদ্যনালী থাকে পিছনে আর শ্বাসনালী থাকে আগে। ক্লিয়ার? আর কোনোদিন ভুলবে না, এই ট্রিকটা শুধু মনে রাখবে। চলো আমি যা যা বললাম একটু লেখার মাধ্যমে, টেক্সটের মাধ্যমে সমস্ত কিছু দেখে নিই আমরা। চলো দেখো, যা যা বললাম সমস্ত কিছু, খাদ্যনালী বা ফুড পাইপ, যাকে বিজ্ঞানের ভাষা কী বলে? ইসোফেগাস বলা হয়, আমাদের পরিপাকতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি মুখগহ্বর থেকে পাকস্থলী পর্যন্ত খাদ্যে পৌঁছে দেওয়া পেশিবহুল একটা নালী। মনে হয় 25 সেন্টিমিটার লম্বা, সরু টিউবের মতো অংশ। শ্বাসনালীর ঠিক পেছনে থাকে, মেরুদণ্ডের সামনে থাকে। পেরিস্টালসিস প্রক্রিয়া বললাম, খাদ্যনালীর দেওয়ালে এক ধরনের বিশেষ ছন্দময় সংকোচনের মাধ্যমে খাদ্যকে নিচের দিকে ঠেলে দেয়, একে পেরিস্টালসিস বলে। আর এই প্রক্রিয়ার কারণে আমরা শুয়ে থাকলে, উল্টো হয়ে থাকলে, যেভাবেই থাকি না কেন, খাবার ঠিকই পাকস্থলীতে পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলা হয়নি, আমি তো ছবিটা দেখাই, ছবিতে দেখলে আরও ভালো বুঝতে পারবে। দেখো দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, আমরা যে খাবারটা যখন খাচ্ছি, আমাদের খাবার খাওয়া আর যে শ্বাস নিচ্ছি, আমি যেহেতু রেসপিরেটরি সিস্টেম পড়াইনি, এগুলো বলাটা মোটামুটি বুঝতে পারবে যখন এই পড়াবো, ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে পথটা না, পথটা সেম। এবার কি হয়, ধরো যখন আমি খাবার খাচ্ছি, এই খাবারটা হতে পারে আমাদের শ্বাসনালীতে ঢুকে যেতে পারে, কি যেহেতু খাদ্যনালীটা পিছনে আছে, শ্বাসনালীটা আগে আছে, ঢুকে যেতে পারে। সেই জন্য এখানে একটা তরুণাস্থি থাকে, একটা কার্টিলেজ থাকে। কি থাকে? একটা তরুণাস্থি থাকে। এই তরুণাস্থিটার নাম হচ্ছে কি? এপিগ্লটিস।
এপিগ্লটিস। এই এপিগ্লটিসটার কাজ কি? যখন আমরা খাবারটা খাই তখন এপিগ্লটিস কি হয়, শ্বাসনালীর পথটাকে বন্ধ করে দেয়। শ্বাসনালীর পথটা বন্ধ করে দিলে কি হবে, খাবারটা কোথায় যাবে, আমাদের খাদ্যনালীতে যাবে। বোঝা গেল? তো এপিগ্লটিসের কাজ এটাই। তো চলো দেখে নিই। দেখো এপিগ্লটিসের ভূমিকা কী। হ্যাঁ, এপিগ্লটিসের ভূমিকা কী না, যখন আমরা খাবার গিলে ফেলি বা তখন এপিগ্লটিস নামক একটা ছোট্ট তরুণাস্থি শ্বাসনালী পথ বন্ধ করে দেয়। এর ফলে খাবার ভুল করে ফুসফুসে না গিয়ে সরাসরি খাদ্যনালীতে যায়। এখানে বলছে কি এসোফেগাসে কোনো খাদ্যের পরিপাক হয়, প্রথমে বললাম কোনো উৎসেচক এখানে পাওয়া যায় না, সেই জন্য তাই এখানে খাবারের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, এটি শুধুমাত্র একটি পরিবহনের পথ হিসাবে কাজ করে, কোনো ডাইজেশন হয় না। ঠিক আছে, তো আমরা যে খাদ্যনালী পড়লাম তার থেকে কিছু এমসিকিউ কোশ্চেন আমরা করে নেবো। আমরা যে টপিকটা পড়বো তার উপরে বেস করে কিছু প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ আমরা করার চেষ্টা করবো। চলো ফার্স্ট কোশ্চেন বলো। বলো কি হবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখ থেকে পায়ু পর্যন্ত পুরো পরিপাক তন্ত্রটা কত মিটার লম্বা? বলো কত মিটার লম্বা? এটা প্রায় 9 মিটার লম্বা, 9 মিটার। নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই মাত্র পড়লাম। আচ্ছা, যে প্রশ্নগুলো আমি দিয়েছি না, কোনোটাই কিন্তু অন্য কোনো পরীক্ষা নয়, সব রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসা। খাদ্যনালীর প্রাচীরে আজকে না পুরো কমপ্লিট, মানে যেই কতটা করতে পারি আমি, তো যদি কমপ্লিট হয়ে যায় না পুরো চ্যাপ্টারটা, যেদিনই কমপ্লিট হোক, আজ হোক নেক্সট দিন হোক, আমরা তারপরে কিছু এক্সট্রা কোশ্চেন করবো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ঠিক আছে, হিউজ পরিমাণ তোমাদের জন্য এমসিকিউ কোশ্চেন রেখেছি, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। তো ভালো করে থিওরিটা পড়ো, নাহলে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করতে পারবে না তোমরা। প্রাচীরের সংকোচন ও প্রসারণের গতিকে কী বলে? এই মাত্র বলেছি, দেখো কোশ্চেন ফার্স্টে কিনা দেখো, পেরিস্টালসিস, কিছুক্ষণ আগে পড়ালাম। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে ড্যাশ হলো একটি সাধারণ পথ যেখান থেকে বায়ু আর খাবার দুটোই যেতে পারে। আমি বললাম না যে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে রিলেটেড, তো এইগুলো কোশ্চেনগুলো আমি করাইনি তোমাদের, রেসপিরেটরি সিস্টেম করাবার সময় করিয়ে দেবো, তো কোশ্চেন টেস্ট আমি করে দিচ্ছি তোমাদের। এর অ্যান্সারটা হবে ফ্যারিংস। ঠিক আছে, ফ্যারিংসের বাংলা হচ্ছে গলবিল, PHERYNX, ARYNX, ফ্যারিংস। এই ফ্যারিংস জিনিসটা কী বলো তো? ফ্যারিংসটা হচ্ছে ঠিক মুখ গহ্বরের ঠিক পিছন দিকে থাকে, এটা ছোটো গহ্বরের মতো। এইটা কি হয় না, খাবার আর অক্সিজেন, খাবার আর এয়ার, বায়ু, এই দুটোর জন্য একটা সাধারণ পথ, একটা কমন পথ এই ফ্যারিংস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমাদের নেক্সট আমাদের এমসিকিউ এই যে খাদ্য নালী বা ফুড পাইপ দিয়েছিল এখানে কমপ্লিট। এরপর আমরা কি স্টার্ট করব? এরপর স্টার্ট করব আমরা পাকস্থলী, কারণ আমাদের কি বলেছিলাম, প্রথমে ভাকেল ক্যাভিটি, তারপরে গ্রাস নালী, তারপর কি ছিল স্টমাক বা পাকস্থলী, তারপর পাকস্থলী পড়বো। যাওয়ার আগে তোমাদের একবার বলে দিই যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বুক অ্যাভেলেবেল আছে 2026-এ, 2024-25-এ যত এক্সাম হয়েছিল গ্রুপ ডি ছাড়া, গ্রুপ ডি বইয়ের আবারও বলছি কাজ চলছে, খুব তাড়াতাড়ি গ্রুপ ডির বই চলে আসবে ম্যাথ সায়েন্সে, তো একটু ওয়েট করে যাও। 2000 গ্রুপ ডি বাদ দিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল, যে সমস্ত এক্সামগুলো হয়েছে, তার প্রত্যেকটা শিফট ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় আমাদের ম্যাথামেটিক্স এবং সায়েন্সের বই অ্যাভেলেবেল আছে। ম্যাথের বইয়ের দাম 680, সায়েন্সের বইয়ের দাম 532, দুটো একসঙ্গে নিলে 1162 টাকা লাগবে। আর আমাদের 2016-22-এর যে চ্যাপ্টার ওয়াইজ যারা বই চাইছিলে, চ্যাপ্টার ওয়াইজ বই কিন্তু অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কিউআর কোড দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, এখানে ব্যবস্থা হয়ে যাবে নেওয়ার জন্য। অথবা আমাদের এক্সাম গ্র্যাভিটি ইনস্টল করেও তোমরা বুক সেকশনে গিয়ে বই অর্ডার দিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা পাকস্থলী সম্পর্কে ডিটেলসে জানবো। যা যা পাকস্থলী থেকে কোশ্চেন আসে আমি এই স্লাইডে তোমাদের কমপ্লিট করে দেবো, তারপর টেক্সট হিসাবেও দেখিয়ে দেবো কী কী লেখা আছে না আছে। দেখো ভালো করে বুঝবে। প্রথম কথা হচ্ছে স্যার এই যে পাকস্থলী, আচ্ছা পাকস্থলী সম্পর্কে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পাকস্থলী কী শেপের। দেখো পাকস্থলীর শেপটা দেখে কী মনে হচ্ছে, কী মনে হচ্ছে? জে শেপ। কী শেপ? জে টাইপের শেপ, জে, ইংরাজি বর্ণমালা যে আছে না, জে শেপের। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আসে যে স্যার আমাদের যে খাবারটা আমরা খেলাম, খাবারটা মুখবিবর দিয়ে আমাদের গ্রাসনালী দিয়ে পাকস্থলীতে এলো। মনে রাখবে এই পাকস্থলীতে খাবারটা আমাদের কতক্ষণ থাকে? মনে রাখবে 4 থেকে 5 ঘন্টা এই খাবারটা কিন্তু স্টে করে। আবারও বলছি, আমি যত ডেটা বলছি সব কিন্তু এনসিআরটি রেটেড, হ্যাঁ, তো যদি কোথাও 5-6 ঘন্টা থাকে পড়বে না, 4-5 ঘন্টা বললাম, 4-5 ঘন্টাই কিন্তু পড়বে। বোঝা গেল? আচ্ছা, এই পাকস্থলীর আবিষ্কার খুব একটা মজার গল্প আছে, এটা তুমি ক্লাস 7-এর এনসিআরটি পড়বে, ওখানেও কিন্তু দেওয়া আছে, কোশ্চেন আসতে পারে। 1822 সালে কি হয়, অ্যালেক্সিস সেন্ট মার্টিনস বলে, কি নাম? অ্যালেক্সিস সেন্ট মার্টিন, এই নামক একজন ব্যক্তির গুলি লেগে যায়, বুকের মধ্যে গুলি লাগে। বুকের মধ্যে নয়, মানে আমাদের ঠিক বাঁ দিক চেপে যেখানে পাকস্থলীর অংশটা আর কি, সেই দিকে গুলি লেগে যায়। তো গুলি লাগার পর কি হয়, সে ডক্টরের কাছে যায়। সে ডক্টরের নাম ছিল কি? ডক্টর বিউমন্ট। তো বিউমন্টের কাছে যাওয়ার পর ডক্টর বিউমন্ট যখন সেটার মানে উপচার করার জন্য যায়, তখন দেখে যে মানে সেটা যে ছিদ্রটা হয়েছিল ওই ছিদ্রটা দিয়ে দেখলো যে ভেতরে না অনেক কিছু চলছে।
অনেক কিছু চলছে, ঘুরছে। তো গ্রাইন্ডার মেশিন দেখেছো, গ্রাইন্ডিং হয় তোমাদের যখন কোনো কিছু, এখন তো শিলনোড়া উঠে গেছে, এখন যে বাটাবাটি হয় না, এই যে পেঁয়াজ টেয়াজ বাটা হয়, যে গ্রাইন্ডিং মেশিন থাকে, গ্রাইন্ডিং মেশিন যখন ভেতরে ঘোরে, ঠিক সেই রকম টাইপের কিছু লক্ষ্য করলো। কেন? কারণ পাকস্থলীর মধ্যে আমরা কিছুক্ষণ পর পড়বো যে অনেক কিছু জুস থাকে, অনেক কিছু কি বলবো, স্টমাকের মধ্যে অনেক কিছু যে জুসগুলো থাকে এবং খাবারগুলো যেখানে হজম হয়, মানে পাচিত করে, সেই জন্য যা কিছু হয় সেটা বাইরে থেকে লক্ষ্য করলো। বাইরে থেকে লক্ষ্য করার পর তো মাথা খারাপ হয়ে গেল যে এটা কীরকম জিনিস, কী হয়। তো সেই যে গবেষণা শুরু হলো যে এটার ভেতরে কি চলছে কি না হচ্ছে, এই গবেষণা থেকে কিন্তু পাকস্থলীর আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, এরকম একটা মজার গল্প ক্লাস 7-এর এনসিইআরটিতে আছে। সত্যি মিথ্যা জানি না, তবে হ্যাঁ পড়তে হবে তোমাদের, কোশ্চেন আসতে পারে। মনে রাখবে, লোকটার নাম মনে রাখবে, যার গুলি লেগেছিল তার নাম হচ্ছে অ্যালেক্সিস সেন্ট মার্টিন। আর যে ডক্টর এলাজ করেছিল, যে ট্রিটমেন্ট করেছিল, সেই ডক্টরের নাম হচ্ছে ডক্টর বিউমন্ট। ঠিক আছে, আর সালটা মনে রাখবে 1822 সাল। ক্লিয়ার? নেক্সট টপিক হচ্ছে যে স্যার এই পাকস্থলীর পার্ট কটা। মনে রাখবে পাকস্থলীর 3টে পার্ট। একটা হচ্ছে ফান্ডাস, 2 নম্বর হচ্ছে কার্ডিয়া, কোথাও কিন্তু কার্ডিয়াও লেখা আছে, ইংলিশে কিন্তু লেখা আছে কার্ডিয়া। ঠিক আছে, কার্ডিয়া। তো কার্ডিয়াক বলুক কার্ডিয়া বলুক গল্প একই। আর আছে পাইলোরিক, ইংলিশে আবার অনেক জায়গায় লেখা আছে পাইলোরাস, মানে এনসিইআরটির কথা বলছি, অনেক জায়গার মানে আমি কোনো জায়গা ফলো করছি না। পাইলোরাস। তো কার্ডিয়া বা কার্ডিয়াক, পাইলোরাস বা পাইলোরিক, 3টে নাম মনে রাখবে, ফান্ডাস, কার্ডিয়াক, পাইলোরিক। ক্লিয়ার? আমি বাংলা এনসিইআরটি থেকে লাগিয়েছি পড়াটা, তোমার বাংলাতে পড়ছো বুঝতে পারো। ঠিক আছে, ফান্ডাস কোন পার্টটা? ফান্ডাস হচ্ছে এই ওপরের পার্টটা হচ্ছে ফান্ডাস। কার্ডিয়াক হচ্ছে এই পার্টটা, এই দিকের মাঝের যে পার্টটা রয়েছে কার্ডিয়াক। আর পাইলোরিক হচ্ছে শেষের দিকের পার্টটা। ঠিক আছে, শেষের দিকের। মনে রাখবে যে গ্রাসনালী থেকে পাকস্থলীতে যে খাবারটা আসছে, যে পার্টটা যুক্ত থাকে, মানে উপরের দিকে পার্টটা বলতে পারো, সেই পার্টটা হচ্ছে ফান্ডাস। আর এই পাকস্থলীর ঠিক পরেই শুরু হয় ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্তর সঙ্গে পাকস্থলীর যে পার্টটা যুক্ত থাকে সেটা হচ্ছে পাইলোরিক, বা ইংলিশে যেটা বলে পাইলোরাস। ঠিক আছে, চলো আমি স্লাইডটা মুছে দিচ্ছি, নেক্সট টপিক আসছে। এখানে একটা ফটো ছিল, আমি হয়তো লাগাতে ভুলে গেছি। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি ডিটেলসে, কোনো ব্যাপার নেই। পাকস্থলীর ভেতরে না, মনে রাখবে 3 ধরনের কোষ আছে। আমি তোমাদের বলেছিলাম যে কোনো অর্গান কী হয়, অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে তৈরি। তো পাকস্থলী নিশ্চয়ই অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে তৈরি হবে, ঠিক কি না? আরে পাকস্থলী তো অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে তৈরি হবে না? এই যে কোষগুলো আছে না, এই কোষগুলো 3 ধরনের কোষ আছে। কত ধরনের কোষ আছে? 3 ধরনের। স্যার কী কী কোষ? চলো এখানে না লিখে আমি তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। 3 ধরনের কোষ আছে। কী কী কোষ? একটা হচ্ছে পেপটিক বা চিপ কোষ, 2 নম্বর হচ্ছে প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ, আর 3 নম্বর হচ্ছে শ্লেষ্মা ক্ষরণকারী কোষ। পেপটিককে অনেক সময় চিপ কোষ বা চিপ সেল বলা হয়। এইগুলো দেখবে না, ঠিক আছে, এগুলো দেখার প্রয়োজন নেই, এখন আমি তোমাদের বলে দেবো সব, এগুলো দেখার প্রয়োজন নেই। প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ, শ্লেষ্মা ক্ষরণকারী কোষ বা মিউকাস সেল। মনে রাখবে আমি একটা যে কোষ আছে তাদের কিছু কাজ আছে। কী কী কাজ, সেই কাজগুলো ভালো করে বুঝবে। দেখো নেক্সট স্লাইড দেখো। দেখো প্রথমে আমি কিসের কথা বললাম? পেপটিক কোষের কথা বললাম। ঠিক আছে, মনে রাখবে এই যে পেপটিক কোষ, পেপটিক বললাম, আর কি বললাম? অক্সেন্টিক বললাম, অক্সেন্টিক কোষ বললাম। মনে রাখবে এই যে পেপটিক কোষ আছে না, পেপটিক কোষ একরকম এনজাইম। আমি 3টে কিন্তু গ্ল্যান্ড বলেছি, পেপটিকের কথা বলেছি, প্যারাইটাল বলেছি, আর শ্লেষ্মা ক্ষরণকারী কোষ বা মিউকাস সেলের কথা বলেছি। এই 3টেই কিন্তু গ্ল্যান্ডের কথা বলেছি। আর গ্ল্যান্ড মানে কি বলেছি? যে কিছু না কিছু ক্ষরণ করে, কিছু না কিছু ক্ষরণ করে। তো মনে রাখবে এই যে পেপটিক গ্ল্যান্ড আছে, পেপটিক গ্ল্যান্ড বা চিপ সেল যেটা আছে, সে কি ক্ষরণ করে? এ এক প্রকার এনজাইম ক্ষরণ করে। সেই এনজাইমের নাম কি? মনে রাখবে কি? পেপসিনোজেন। পেপসিনোজেন মনে থাকবে। আমাদের যে খাবারটা এই পাকস্থলীর মধ্যে আসে, সেই খাবারটা ডাইজেস্ট করতে হবে। এবং ডাইজেস্ট কে করবে না? এই যে পেপটিক থেকে যে আমাদের পেপসিনোজেন বেরোচ্ছে, যে একটা এনজাইম বেরোচ্ছে, সেই এনজাইমের কাজ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই যে পেপসিনোজেন আছে না, এ কিন্তু খাবারটাকে কোনোভাবে ডাইজেস্ট করতে পারে না। কেন স্যার ডাইজেস্ট করতে পারে না? কারণ এর মধ্যে সেই ক্ষমতাটা থাকে না, সেই পাওয়ারটা থাকে না যে আমি খাবারটাকে ডাইজেস্ট করব। কোনোভাবে সেই ক্ষমতা কিন্তু পায় না। এর জন্য কি করতে হবে না, অক্সেন্টিক কোষ থেকে এক প্রকার অ্যাসিড বের হয়, যেটাকে বলা হয় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl যখন পেপসিনোজেনের সঙ্গে মিশবে না, তখন পেপসিনোজেন জান পাবে, তার মধ্যে প্রাণ ফিরে পাবে। এবং এই পেপসিনোজেন তখন কিসে পরিণত হবে না, পেপসিনে পরিণত হবে। কিসে পরিণত হবে? পেপসিনে। আর এই পেপসিন কিন্তু ডাইজেস্ট করার মতন পাওয়ার আছে। কি জাতীয় খাবার ডাইজেস্ট করতে পারে না, প্রোটিন জাতীয় খাবার। কি জাতীয় খাবার? প্রোটিন জাতীয় খাবার ডাইজেস্ট করার ক্ষমতা পায়। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি যে আমাদের কি থাকে? পেপসিনোজেন থাকে।
পেপসিনোজেন। পেপসিনোজেন কে রিলিজ করে? না পেপটিক গ্রন্থি রিলিজ করে, যেটাকে আমরা চিপ সেল বলছি, সেইটা রিলিজ করে। পেপসিনোজেনের মধ্যে ক্ষমতা থাকে না, সেই জন্য অক্সান্টিক কোষ কী করে স্যার? এইচসিএল নির্গত করে। এইচসিএল যখন পেপসিনোজেনের সঙ্গে মিশে যায় তখন উৎপন্ন করে পেপসিন। এই পেপসিনের মধ্যে কিন্তু বিশাল পাওয়ার থাকে, এ কিন্তু প্রোটিন জাতীয় খাবারে ডাইজেস্ট করতে পারবে। বলো বোঝা গেল কিনা? স্যার অক্সান্টিক কোষ থেকে যে এইচসিএল বের হয়, এ কি শুধুমাত্র একটাই কাজ যে পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করবে? না, এর আরও একটা কাজ থাকে। আমাদের খাবারের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, যদি কোনো অন্যরকম এলিমেন্ট থাকে, কোনো রকম বস্তু থাকে, সেই যেহেতু এইচসিএল একটা তীব্র অ্যাসিড একটা, তো সেই ব্যাকটেরিয়াকে মারতেও সাহায্য করে এই এইচসিএল, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে পাকস্থলীর ভেতরে যে পরিবেশটা থাকে পুরো অম্লীয় পরিবেশ, পুরো আম্লিক পরিবেশ থাকে এইচসিএল এর জন্য। বলো বোঝা গেল? স্যার সব বুঝলাম, কিন্তু এখানে তিনটে কোষের কথা বলেছেন, একটা হচ্ছে পেপটিক বা চিপ সেল, একটা হচ্ছে অক্সান্টিকের অপর নাম কি বললাম? অক্সান্টিক কোষের প্যারাইটাল। তো এই দুটো হলো। আর একটা কোষের কথা বলেছিলেন, সেটা হচ্ছে শ্লেষ্মা ক্ষরণকারী কোষ বা মিউকাস সেল। তার কি কাজ? চলো নেক্সট স্লাইড দেখো। মনে রাখবে, যেটা মিউকাস বা শ্লেষ্মা ক্ষরণকারী কোষের কথা বলছি, এর কাজটা ভালো করে বোঝো। আমি বললাম যে এখানে স্যার এইচসিএল বের হয়। কী বের হয় স্যার? এইচসিএল বের হয়। এবার এইচসিএল এতটা পাওয়ারফুল যে ওর ভেতরে যত ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। এবার তোমরা ভাবো না যে এইচসিএল যদি এই গাত্রে লাগে, এই আমাদের পাকস্থলীর গায়ে লাগে, তাহলে সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে কি হবে না আমাদের পাকস্থলী? হ্যাঁ স্যার, পাকস্থলী নষ্ট হয়ে যাবে, অবভিয়াসলি নষ্ট হয়ে যাবে, এত পাওয়ারফুল অ্যাসিড যখন। মনে রাখবে, এই পাকস্থলীর গায়ে না এই যে মিউকাস যে সেল থাকে, যেটা থেকে কি বের হয়? শ্লেষ্মা বের হয়। কি বের হয়? শ্লেষ্মা বা মিউকাস বের হয়। এই মিউকাসটা কি করে? এর উপর একটা মোটা আস্তরণ ফেলে দেয়। কার উপরে? এই পাকস্থলীর দেওয়ালে একটা মোটা আস্তরণ ফেলে দেয়। তার ফলে কি হয়? এই এইচসিএল কোনোভাবেও এই আস্তরণ ভেদ করে তার কোনো ক্ষতি করতে পারে না, এর ভেতরেই এইচসিএল শুধুমাত্র থাকে। বোঝা গেল? তাহলে এই মিউকাস সেলের কাজ হচ্ছে শ্লেষ্মা ক্ষরণ করা, যাতে এই সেল কোনোভাবে পাকস্থলীকে খারাপ করতে না পারে। কিন্তু অনেক সময় কি হয় না, এই যে আস্তরণটা আছে না, আমার তিনটে সেলের কাজ আমরা বুঝে গেলাম, যে মিউকাস সেলের কাজ কি, প্যারাইটালের কাজ কি, অক্সান্টিকের কাজ কি, আমরা বুঝে গেলাম। তো এবার আমি যে বললাম যে এই সেলটা কোনোভাবে ক্ষতি করতে পারে না বলে এটার দেওয়ালে একটা শ্লেষ্মা ক্ষরণকারী যে কোষ, সে শ্লেষ্মা দিয়ে পুরো জিনিসটাকে আস্তরণ করে রাখে। অনেক সময়তে কি হয়? এই শ্লেষ্মাটা নষ্ট হয়ে যায়। স্যার নষ্ট কেন হয়ে যায়? নষ্ট হয় সাধারণত দুটো কারণে। এক নম্বর কারণ হচ্ছে, কেউ যদি খুব বেশি পরিমাণে ব্যথানাশক ওষুধ খায়, ব্যথানাশক মানে অ্যাসপিরিন টাইপের ওষুধ, খুব পরিমাণে ব্যথানাশক ওষুধ সেবন করে, তাহলে কিন্তু এই যে শ্লেষ্মা ক্ষরণকারী কোষটা দুর্বল হয়ে যায়, শ্লেষ্মা বানাতে পারে না। তো এর গায়ে যে শ্লেষ্মাটা থাকে, যে মিউকাসটা থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। এই একটা কারণ। দু নম্বর কারণ হচ্ছে এইচ পাইলোরি নামক এক প্রকার ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া কি করে না, এই মিউকাসের স্তরটাকে নষ্ট করে দেয় ধীরে ধীরে। আর যদি নষ্ট হয়ে যায় এই দুটো কারণে, এক নম্বর আর দু নম্বর কারণে যদি নষ্ট হয়ে যায়, কি হবে? এইচসিএল তো ছেড়ে কথা বলবে না, ও কি করবে না, এই যে পাকস্থলীর যে গাত্রে টাচ হয়ে যাবে। আর টাচ হলে কি হয়ে যাবে? আলসার সৃষ্টি হবে। আলসার কি হবে? প্রচণ্ড জ্বালা করবে, প্রচণ্ড পেটে জ্বালা করবে, ঝাল জাতীয় কোনো কিছু খেতে পারবে না, পুরো আলসার হয়ে যাবে, ঘা হয়ে যাবে। তো যদি জিজ্ঞাসা করে পাকস্থলীর আলসারের কারণ কি, তো এই দুটো কারণ মনে রাখবে, এক হচ্ছে ব্যথানাশক ওষুধ, আর এক হচ্ছে এই এইচ পাইলোরি নামক ব্যাকটেরিয়া। সেই জন্য বলা হয় যে খুব প্রবলেম না হলে, খুব সমস্যা না হলে কোনোভাবেই কোনো ওষুধ সেবন করবে না। বোঝা গেছে? এটা কিন্তু পরীক্ষায় আসে এই আলসারের ব্যাপার। বিশেষ করে ব্যাকটেরিয়ার নামটা মনে রাখবে, এইচ পাইলোরি। আচ্ছা, আমি তোমাদের বললাম যে পাকস্থলীর মধ্যে একটা অম্লীয় পরিবেশ থাকে। অবশ্যই স্যার এইচসিএল তো আম্লিক প্রকৃতির, চরম তীব্র অ্যাসিড একটা, আম্লিক তো হবে। তো এর পিএইচ মান কত? পিএইচ মান, আরে টেকনিশিয়ানে আসা প্রশ্ন, পিএইচ মান কত? অনেক কিছু জায়গা থেকে পড়বে, এনসিইআরটি ডেটা যেটা আছে সেটাই এক্সামিনার চাই। মনে রাখবে 1.2। কত থাকে? 1.2। ক্লিয়ার? আচ্ছা, যদি প্রশ্ন আসে স্যার গ্যাস্ট্রিক জুস কি, মনে রাখবে এই পাকস্থলীর মধ্যে যা কিছু ক্ষরিত হচ্ছে, এই অ্যাসিড বলো, এনজাইম বলো, মিউকাস বলো, যেটা কিনা আমাদের প্রোটিন জাতীয় খাবারের পাচন ঘটাতে সাহায্য করছে, মনে রাখবে এই সমস্তটা মিলেই হচ্ছে গ্যাস্ট্রিক জুস। বোঝা গেল? গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড
গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে। আর এর মধ্যে যা কিছু আমরা দেখলাম পুরোটাই হচ্ছে গ্যাস্ট্রিক জুস। এই যা কিছু বললাম একটু লিখিত আকারে দেখে নাও এবং তারপর আমরা কিছু এমসিকিউ কোশ্চেন করবো। কীরকম তোমরা পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবে কী বুঝলে তোমরা। চলো দেখো, এই পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম। হজম প্রক্রিয়ায় সহায়তা করে, পেপসিনোজেন নামক, আর বলছি না এগুলো, ফালতু সময় নষ্ট হবে, এগুলো তোমরা পড়ে নেবে, আমি নোট দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। এ দেখো পিএইচ এর মান কত হচ্ছে 1.2, ঠিক আছে। এই যে পাকস্থলী মিউকাস স্তর, মিউকাস লেয়ার কী করে? পাকস্থলীর ভেতরে দেওয়ালে মিউকাসের একটি পুরু আস্তরণ থাকে যা একটি রক্ষা কবচ হিসাবে কাজ করে, অ্যাসিডকে সরাসরি দেওয়ালের সংস্পর্শে আসতে দেয় না। কি আসতে দেয় না? না মিউকাস স্তর, ঠিক আছে। মিউকাস সেল সেই মিউকাসটাকে নিঃসরণ করে। এ দেখে আলসার সম্পর্কে যেটা তোমাদের বললাম আমি, এখানে পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে, পয়েন্ট টু পয়েন্ট আলসার সম্পর্কে। পাকস্থলীয় আলসার যাকে চিকিৎসা বিজ্ঞানে পেপটিক আলসার বলা হয়, মূলত পাকস্থলীর ভেতরে হয়, যেগুলো বললাম সেগুলি লেখা আছে। প্রধান কারণ হিসাবে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আর ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার, ঠিক আছে। আর এখানে কিছু নোট আছে, 4-5 ঘন্টা জমা থাকে, কি থাকে না থাকে সমস্ত রকম পড়ে নেবে। তো চলো এর অ্যান্সার বলো। তোমরা অনেস্টলি একদম ভিডিও পজ করে আনসারগুলো করার চেষ্টা করবে। বলছে পাচনতন্ত্রের উপস্থিত গ্যাস্ট্রিক জুসের মধ্যে কী আছে বলো? এই মাত্র পড়ালাম, সময় নষ্ট করে লাভ নেই, HCl সবাই জানি আমরা। নেক্সট কোশ্চেন বলছে শরীরে হজমে সাহায্য করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এই মাত্র বললাম, অ্যাসিড একটাই পাওয়া যায়, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা হজম করতে সাহায্য করে। কী জাতীয় খাবার বলেছি? প্রোটিন জাতীয় খাবার। মনে রাখবে, মনে রাখবে কোনো প্রকার কার্বোহাইড্রেট জাতীয় খাবার, কোনো প্রকার ফ্যাট জাতীয় খাবারের কথা বলিনি। পাকস্থলীতে শুধু প্রোটিন জাতীয় খাবারে পাচিত হয়। কিন্তু এটা ভাববে না যে আমাদের প্রোটিন যে খাবারে পাচিত হয়, আমি কী বলেছিলাম? প্রোটিনের সরল রূপ কী বলেছিলাম? অ্যামাইনো অ্যাসিড বলেছিলাম। তার মানে এমন নয় যে পুরো পাচিত হয়ে গেল দিয়ে পুরো সরল রূপ হয়ে গেল, অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল, তা কিন্তু নয়। আংশিক পাচিত হয়, কিছুটা পাচন ঘটে প্রোটিন জাতীয় খাবারের। ওকে চলো নেক্সট দেখো। বলছে প্রোটিনকে পেপটাইডে রূপান্তরের জন্য ব্যবহৃত একটি এনজাইমের নাম বলো। এই মাত্র পড়িয়েছি, বলো কী হবে? পেপটাইডে রূপান্তর করতে কি? পেপসিন। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলা হয়নি, এখানে একবার বলে দিচ্ছি আমি তোমাদের কি বললাম যে পেপটিক, ভালো করে বুঝবে, পেপটিক যে সেলটা আছে না, পেপটিক সেল কি করে? একটা এনজাইম ক্ষরণ করে, যার নাম কি বললাম? পেপসিনোজেন। কি নাম বললাম? পেপসিনোজেন স্যার। আরেকটা কি বলেছিলাম? যে অক্সেন্টিক কোষ যে থাকে বা প্যারাইটাল কোষ যেটাকে বলি আমরা, অক্সেন্টিক কোষ এ কি ক্ষরণ করে? HCl। তো আমাদের এই পেপসিনোজেনটা তো অ্যাক্টিভ থাকে না। তো পেপসিনোজেন যখনই HCl আসে তখনই অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে কিসে রূপান্তর হয়? পেপসিনে রূপান্তর হয়, ঠিক আছে। এবার আমি কি বললাম? যে এর মধ্যে প্রোটিন জাতীয় খাবারের পাচন হয়। তো মনে রাখবে এই যে প্রোটিন জাতীয় যে খাবারটা থাকে না, এর মধ্যে যখনই এই পেপসিনটা অ্যাক্টিভ, যখনই পেপসিন এলো, পেপসিনটা কি করলো? প্রোটিনটাকে কি করে? পেপটাইডে পরিণত করে। পেপটাইডেরই অপর নাম হচ্ছে পেপটনস। তো পেপটাইডে রূপান্তর করে, মনে থাকবে। তো প্রোটিনের পুরো পাচন হয়ে গিয়ে অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, এমনটা নয়। প্রোটিনটা কি হয়ে যায়? পেপটাইডে রূপান্তরিত হয় বা পেপটনস হয়। তো এখানে এটাই বলেছে যে পেপটাইডে রূপান্তরের জন্য একটি এনজাইমের নাম বলো। কে রূপান্তর করলো? পেপসিন। তো অ্যান্সার কী হয়ে যাবে? পেপসিন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোনটি সাধারণ অবস্থায় অ্যাসিডের ক্রিয়া থেকে পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণকে রক্ষা করে? বলো, এই মাত্র বলেছি। কি হবে? আরে শ্লেষ্মা, এটা ভুলভাল চলে এসছে, শহর চলে এসছে, অপশন উল্টাপাল্টা। আচ্ছা, শ্লেষ্মা কী করে? আমাদের পাকস্থলীর যে অভ্যন্তরীণ আস্তরণ সেটাকে রক্ষা করে, ঠিক আছে। চলো নেক্সট দেখো। বলছে কোন উৎসেচকের পাচন ক্রিয়ায় তার ক্রিয়া করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিত প্রয়োজন? বলো কোন উৎসেচক? কি বলেছিলাম? যে পেপসিনোজেন কাজ করতে পারে না যতক্ষণ না HCl আসছে। তো কি হবে? অ্যান্সার কি হবে? কোন উৎসেচকের পাচন ক্রিয়া তার ক্রিয়া করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন? পেপসিনের প্রয়োজন। পেপসিন তখনই হবে যখন পেপসিনোজেনের সঙ্গে HCl ক্রিয়া করবে, তখনই পেপসিন হবে, না হলে পেপসিনের কোনো ভূমিকা নেই, ঠিক আছে। তো দেখো আমরা কি পড়ে ফেললাম না, পাকস্থলী পড়ে ফেললাম। তাহলে পরপর আরেকবার রিপিট করছি। মুখবিবর কমপ্লিট, তারপরে আছে গ্রাসনালী কমপ্লিট, তারপরে কি আছে? পাকস্থলী কমপ্লিট। তো পাকস্থলীর পরে কি আসবে বলেছিলাম? ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন। তো এবার আমরা কি পড়বো? স্মল ইন্টেস্টাইন। কিন্তু স্মল ইন্টেস্টাইন যখন আমরা পড়বো, এর সঙ্গে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইন যখন পড়বো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। স্যার কী দুটো জিনিস? এক হচ্ছে মিস্টার লিভার, আরেক হচ্ছে মিসেস প্যানক্রিয়াস,
মানে বাংলায় যেটাকে বলা হয় অগ্নাশয়। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ক্ষুদ্রান্ত স্টার্ট করব কিন্তু এই দুটো জিনিসের সাথে। ওকে, তো চলো নেক্সট দেখো। দেখো ছবিটার দিকে একবার তোমরা লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? স্যার এখান থেকে আমাদের ইসোফেগাস চলে এসছে আমাদের পাকস্থলিতে। হ্যাঁ স্যার, পাকস্থলিতে চলে এসেছে। এরপর পাকস্থলীর সঙ্গে কোথায় খাবারটা আসবে না, এই যে গোল গোল পাকানো যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। আমি তোমাদের পুরো ছবিটা কেন দেখাচ্ছি না, অনেক সময় কি হয় ছবি তুলে কোশ্চেন দেয়, আমরা দেখবো কোশ্চেন এখানে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য 2022-এ দেখবে গ্রুপ ডি কোশ্চেন বলছি, অনেক জায়গায় ছবি তুলে প্রশ্ন দিয়েছে। যেমন যদি তোমাদের জিজ্ঞাসা করে স্যার পাকস্থলী কোন দিকে থাকে আমাদের শরীরের, তোমরা যে জায়গায় দাঁড়িয়ে আছো না, ডান হাত বাঁ হাত তো চেনো, তোমাদের পাকস্থলীটাকে বাঁ দিকে, বাঁ দিকে বললে ভুল হবে, ঠিক মাঝামাঝি মানে শরীরের ঠিক মাঝামাঝি অংশের হালকা বাঁ দিক চেপে থাকে, হালকা বাঁ দিক চেপে থাকে। বোঝা গেল? এটা হচ্ছে এই অবস্থান। ছবি তুলে প্রশ্ন দেয় যে লিভার কোথায় থাকে, যখন আমরা লিভার পড়বো যখন দেখবো যে হালকা ডান দিক চেপে থাকে, হালকা। এটা তোমরা ভেবো না যে এই দিকটা ডান দিক এই দিকটা বাঁ দিক, না এই হিসেবে না, তোমাদের যে পজিশনে তোমরা আছো ডান হাত বাঁ হাত চেনো, তো পাকস্থলীর অবস্থান জেনে রাখবে হালকা বাঁ দিকে চেপে থাকে, মাঝ বরাবর এসে হালকা বাঁ দিক চেপে থাকে। ক্লিয়ার? এই যে ক্ষুদ্রান্ত এ মিডিল পোর্শনে থাকে, এর কোনো দিক জিজ্ঞাসা করে না। দেখো এখানে কি কি জানতে হবে ক্ষুদ্রান্ত সম্পর্কে, আমাদের কি কি জানতে হবে, দেখো ক্ষুদ্রান্ত সম্পর্কে প্রথমে যেটা জানতে হবে যে এর সাইজ কত। মনে রাখবে সাইজ হচ্ছে 7.5 মিটার। আরে কত সাইজ বললাম? 7.5 মিটার, এনসিআরটি থেকে ডেটা বললাম, ঠিক আছে। আচ্ছা, এর যে ডায়ামিটার, এটা তো আমি লেন্থ বললাম, লেন্থ কোথায় লিখবো, এটা হচ্ছে লেন্থ। আর যদি আমি ডায়ামিটারের কথা বলি, মনে রাখবে 1 ইঞ্চ, 1 ইঞ্চি মতো। মনে রাখবে এই ক্ষুদ্রান্ত না 3টে পার্ট নিয়ে তৈরি হয়, 3টে পার্ট নিয়ে। এক হচ্ছে ডিওডেনাম, 1 মিনিট লেখাগুলো যাই না লাগিয়েছি কিনা, মনে হচ্ছে অ্যাড করতে ভুলে গেছে, আমি লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ডুওডেনাম দেখছি আছে কিনা, তোমরা পরে দেখতে পাবে। ডুওডেনাম থাকে। 2 হচ্ছে জেজুনাম, আর 3 হচ্ছে ইলিয়াম। এই 3টে পার্ট থাকে। তোমরা ছবিতে দেখো এই ওপরের দিকে যে পার্টটা, এই পার্টটা কোথা থেকে আসছে বললাম স্যার? পাকস্থলী থেকে, কারণ পাকস্থলীর সঙ্গে ক্ষুদ্রান্ত কানেক্ট আছে, তো এই পার্টটা ওপরের দিকে থাকে। জেজুনাম হচ্ছে এই যে কালার করা আছে না, এই যে কালারটা করা আছে না, এই কালারটা হচ্ছে জেজুনাম। স্যার ইলিয়াম কোনটা? ইলিয়াম হচ্ছে এই পার্টটা হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। মনে রাখবে বৃহদন্ত এর পরেই শুরু হয়, তো বৃহদন্তের সঙ্গে যে পার্টটা যুক্ত থাকে সেটা কিন্তু হচ্ছে এই ইলিয়াম পার্টটা, নিচের দিকের পার্টটা। তো এই 3টে পার্ট নিয়ে তৈরি হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। মনে রাখবে যে ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের সমস্ত প্রকার খাদ্যের পাচন ঘটে। স্যার সমস্ত প্রকার খাদ্য কি? আমরা কার্বোহাইড্রেটের কথা বলেছি, যখন আমরা খাবার খাই কার্বোহাইড্রেট গ্রহণ করি, আমরা প্রোটিন গ্রহণ করি, আমরা ফ্যাট গ্রহণ করি। এই 3 প্রকার খাদ্যের পাচন ঘটে এই ক্ষুদ্রান্তের মধ্যে। স্যার কার্বোহাইড্রেটের তো পাচন ঘটেছিল আমাদের মুখবিবরে, তাহলে এখানে কি করছে? আরে আমি তখন কি বলেছিলাম যে ওটা মল্টোজে পরিণত করছে। আমাদের লালা গ্রন্থি যখন মিশছে কার্বোহাইড্রেটের স্টার্চ জাতীয় যে খাবার, কার্বোহাইড্রেটের অনেক প্রকার আছে, তার মধ্যে স্টার্চ জাতীয় যে খাবার, সেই খাবারের কি করছে না আংশিক পাচন করছে, পুরোপুরি ভেঙে গ্লুকোজে পরিণত করতে পারছে না, মল্টোজে পরিণত করছে। ক্লিয়ার? তো বাকি পাচনটা তো হতে হবে, কোথায় হবে? এই ক্ষুদ্রান্তে হবে। আমাদের যে প্রোটিন জাতীয় খাবার, স্যার প্রোটিন জাতীয় খাবার তো বলে দিলেন যে কোথায় পাচিত হয় না, আমাদের পাকস্থলীতে হয়। আমি ওখানে কি বললাম? আংশিক পাচন হয়, কমপ্লিট পাচন হয় না। কমপ্লিট পাচন কোথায় হবে না, আমাদের এই ক্ষুদ্রান্তে হবে। স্যার ফ্যাট জাতীয় খাবার আমি এখনও পর্যন্ত বলেছি কোথাও পাচিত হয় না, মুখে পাচিত হয় না, আমাদের পাকস্থলীতে পাচিত হয়। ফ্যাট জাতীয় খাবার পাচিত হয় কোথায়? ক্ষুদ্রান্তে। তো এই যে ক্ষুদ্রান্তে সমস্ত প্রকার খাবারের যে পাচিত হচ্ছে, এর তো কিছু কারণ আছে, একে তো নিশ্চয়ই হেল্প করতে হবে। আর খাবারের পাচন হওয়া মানে নিশ্চয়ই কোনো রস চাই, নিশ্চয়ই কোনো এনজাইম চাই, কোনো উৎসেচক চাই, না হলে কোনোভাবে পাচন হবে না। তাহলে এই ক্ষুদ্রান্ত পাচ্ছে কোথায়? সেই রস, জুস বা সেই এনজাইম, সে উৎসেচক পাচ্ছে কোথায়? একে দুটো গ্রন্থি হেল্প করছে, এক হচ্ছে কি বললাম লিভার, আর এক হচ্ছে প্যানক্রিয়াস। তো আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে লিভার প্যানক্রিয়াস পড়ার পর আমরা আবার ক্ষুদ্রান্তে ফিরে আসবো। আগে আমরা লিভার সম্পর্কে জানি যে কীভাবে হেল্প করছে এই ক্ষুদ্রান্তকে। চলো নেক্সট স্লাইড দেখো। না আছে ডেটাগুলো দেওয়া আছে, ডেটাগুলো নেই, নামগুলো আছে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে।
কি পড়বো আমরা? লিভার বা যকৃৎ। দেখতে কেমন হয়? ঠিক এরকম টাইপের হয়। মনে রাখবে সর্বপ্রথম যে পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে, 1 নম্বর পয়েন্ট, লিভারের যে স্টাডি তাকে বলা হয় হেপাটোলজি। কি বলা হয়? হেপাটোলজি। ঠিক আছে, প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি? আমাদের যত প্রকার অর্গান আছে না, অর্গান মানে স্যার কিডনি আছে, লিভার আছে, স্টমাক আছে, এই আছে ওই আছে, যত প্রকার অর্গান আছে তার মধ্যে হেভিয়েস্ট অর্গান হচ্ছে এই লিভার। এর ওয়েট মনে রাখবে 1.5 টু 1.7 কেজি। ঠিক আছে, এতটা কিন্তু ওয়েট আছে। মনে রাখবে এটা হচ্ছে সবথেকে লার্জেস্ট অর্গান। কিন্তু এই জিনিসটা বললে পরে দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। যদি বলা হয় যে হিউম্যান বডির কথা বলে, ভালো করে বুঝে নাও, হিউম্যান বডি পুরো মানব শরীরের মধ্যে লার্জেস্ট অর্গান, সবথেকে বড় অঙ্গ, লার্জেস্ট অর্গান, তাহলে কিন্তু লিভার অ্যান্সার হবে না। তখন কি হয়ে যাবে? স্কিন, আমাদের ত্বক। কারণ আমাদের পুরো শরীর জুড়ে আমাদের ত্বক আছে, আমাদের চামড়া আছে, স্কিন আছে, তো এর থেকে লার্জেস্ট অর্গান কিছু নেই। সেকেন্ডে কে আছে? সেকেন্ডে আছে লিভার। সেকেন্ডে কে আছে? লিভার। কিন্তু যদি বলে যে হিউম্যান বডিতে, মানব শরীরে ইন্টারনাল অর্গান, অভ্যন্তরীণ অঙ্গ সব থেকে বড় কোনটা? ইন্টারনাল লার্জেস্ট অর্গান, তাহলে মনে রাখবে লিভার চলে আসবে 1 নাম্বার পজিশনে। তখন কিন্তু স্কিন হবে না, কারণ স্কিনটা হচ্ছে বাইরে, আমাদের শরীরের বাইরের অংশ। যদি বলে অভ্যন্তরীণভাবে সব থেকে বড় অঙ্গ, তাহলে মনে রাখবে লিভার। আদারওয়াইজ যদি বলে পুরো মানব শরীরে, তাহলে স্কিন ফার্স্টে, তারপরে লিভার। বলো, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি দ্য স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অ্যামং দ্য এক্সটার্নাল অর্গান অ্যান্ড লিভার ইজ দ্য লার্জেস্ট অর্গান অ্যামং দ্য ইন্টারনাল অর্গান। ক্লিয়ার? আচ্ছা, এখানে আর দুটো জিনিস তোমাকে জানতে হবে, একটা হচ্ছে এন্ডোক্রাইন, একটা হচ্ছে এক্সোক্রাইন। চলো নেক্সট স্লাইডে যাই। দেখো, যখন আমি গ্রন্থির কথা বলছি, আমি তোমাদের এখানে ডিটেলসে পড়াবো না, কারণ আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়ছি। যখন আমরা পড়বো গ্ল্যান্ডের সম্পর্কে পড়বো, তখন ডিটেলস পড়বো। এখন মোটামুটি একটা কনসেপ্ট চাই, নাহলে বুঝতে পারবে না। আমি যদি এক্সোক্রাইন গ্ল্যান্ডের কথা বলি, এক্সোক্রাইনের বাংলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, কি সব ডিটেলসে বলছি। আরেকদিকে যদি আমি এন্ডোক্রাইনের কথা বলি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটাকে বাংলায় বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। এই দু প্রকার গ্রন্থি আছে, বহিঃক্ষরা, অন্তঃক্ষরা। বহিঃক্ষরা আমরা তাকেই বলবো, কাকে বলবো বলো? বলো, বহিঃক্ষরা তাকেই বলবো যেখান থেকে কিছু রস, কিছু জুস বের হয়, কিছু এনজাইম বা উৎসেচক বের হয়। ঠিক আছে, বোঝা গেল? এবং এই বহিঃক্ষরা গ্রন্থিতে যেটা যেখানেই পৌঁছাবে না কেন, কিছু নালীর মাধ্যমে পৌঁছায়। কি বললাম? কিছু ডাক্টের মাধ্যমে, কিছু নালীর মাধ্যমে পৌঁছায়। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে কেসটা একটু আলাদা। অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কি কেস আলাদা? না, এটা সরাসরি রক্তের মধ্যে মিশে যাবে। এটা সরাসরি রক্তের মধ্যে মিশে যাবে, কোনো নালীর প্রয়োজন নেই। এর ক্ষেত্রে এক্সাম্পল নিতে পারো আমাদের হরমোন। আমাদের হরমোন যে রিলিজ হয় না, সেগুলো হচ্ছে সবই এন্ডোক্রাইন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হয়। আর আমাদের যত প্রকার জুস বলো, যত প্রকার উৎসেচক বলো, সব কিছু হচ্ছে আমাদের বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। স্যার, বহিঃক্ষরা গ্রন্থি উদাহরণ, আমি তোমাদের লালা গ্রন্থি পড়েছিলাম, মনে আছে? লালা গ্রন্থি স্টার্টিংয়ে। তো লালা গ্রন্থি একটা নালীর মাধ্যমে এসে পরে কাজ করছে, সরাসরি কি রক্তে মিশে যাচ্ছে? না। এছাড়া লালা গ্রন্থি থেকে কি বের হয়? লালা বের হয়, এনজাইম বের হয়, উৎসেচক বের হয়, হরমোন বের হয় কি না? তার মানে এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। আমি যদি আমাদের ঘর্মগ্রন্থির কথা বলি, এটাও এক প্রকার এক্সোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, কিন্তু যত প্রকার হরমোনের কথা বলবো, ওগুলো সবই পড়ে যাবে এন্ডোক্রাইন, সরি স্পেলিংটা ভুলে গেছে, ডিটেল লিখতে ভুলে গেছি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে যাবে। বলো, ক্লিয়ার? আর একটা জিনিস কি, এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে বা বহিঃক্ষরা গ্রন্থি থেকে আমাদের যা কিছু নিঃসরণ হয়, যা কিছু মানে যে কোনো জুস বলো, যে কোনো এনজাইম বা উৎসেচক বলো, সবই আমাদের খাবার ডাইজেস্ট করতে সাহায্য করে। কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে এমন কিছু বেরোয় না যেটা আমাদের খাবার ডাইজেশনে হেল্প করবে, এমন কিছু বেরোয় না, কারণ ওখান থেকে হরমোন বের হয়। ক্লিয়ার? আমি কেন এতগুলো কথা বললাম এবার দেখো। মনে রাখবে এই যে লিভার আছে না, লিভার হচ্ছে সব থেকে বড় লার্জেস্ট সব থেকে বড় বললাম যে গ্ল্যান্ড, কিন্তু কি গ্ল্যান্ড এটা লার্জেস্ট? এক্সোক্রাইন বহিঃক্ষরা গ্রন্থি। স্যার এক্সোক্রাইন কেন? এক্সোক্রাইন কেন? এক্সোক্রাইন কিসের জন্য? কারণ লিভার থেকে আমাদের কোনো হরমোন বের হয় না, লিভার থেকে এক প্রকার জুস বের হয়, এক প্রকার রস বের হয়। সেই রসটার নাম হচ্ছে, সেই জুসটার নাম হচ্ছে বাইল জুস। কি জুস? বাইল জুস, যেটাকে বাংলায় বলা হয় পিত্তরস। স্যার পিত্তরসের কী কাজ, কী হয় বেরোয়, সব বলছি। পিত্তরস এর কাজ কি? দেখো, এই যে লিভার আছে না, এই যে লিভার আছে, লিভার কি করে না পিত্তরসটা উৎপন্ন করে ঠিকই, কিন্তু মনে রাখবে
লিভার এই যে সবুজ পাতা দেখতে পাচ্ছ, একটা রয়েছে, একটা ব্ল্যাডার রয়েছে, একটা জায়গা রয়েছে, এইটার নাম হচ্ছে গল ব্লাডার। এই গল ব্লাডারের মধ্যে এই যে পিত্ত রস বা বাইল জুস, এটাকে বাংলায় বলে পিত্তথলি, এইটা স্টোর থাকে। এই বাইল জুসটা বা পিত্ত রসটা এই গল ব্লাডারের মধ্যে বা পিত্তথলির মধ্যে স্টোর থাকে। আচ্ছা স্যার, স্টোর থেকে লাভ কী হয়? আমি তোমাদের এখনও পর্যন্ত কোথাও বলিনি যে ফ্যাটের কোনো রকম কোনো পাচন ঘটে। কোথাও বলেছি স্যার মুখবিবরে, না ফ্যাটের পাচন বলিনি। আমি পাকস্থলিতে, না ফ্যাটের পাচন বলিনি। কিন্তু আমি তোমাদের বারবার বলছি যে আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্তের মধ্যে এই ফ্যাটের পাচন ঘটে। কি হয় না, এই বাইল জুস এই পিত্তথলির মধ্যে যখন স্টোর হয়, এই স্টোর হয়ে ক্ষুদ্রান্তে আসে বাইল ডাক্টের মাধ্যমে। বাইল ডাক্ট কি? যে বাইল ডাক্ট কি না পিত্তনালী। মানে এটা আমি তো প্রথমেই বললাম যে এক্সোক্রাইন গ্ল্যান্ড যদি হয় তার তো নালী থাকবে না, নালী ছাড়া তো সেই গন্তব্যস্থলে আসতে পারবে না। এই নালীর মাধ্যমে কি করে, বাইল ডাক্টের মাধ্যমে কি করে, এটা কি করে ক্ষুদ্রান্তে আসে। আর ক্ষুদ্রান্তে এসে কি করে না, আমাদের যে খাবারটা খাচ্ছি, যে ফ্যাটটা থাকে, আমি তোমাদের আগের দিন বলেছিলাম মনে আছে, যে এরকম গ্লোবিউল টাইপের, এরকম গুলির মতন, এরকম ছোট ছোট গ্লোবিউল টাইপের এরকম ফ্যাটটা কি করে গ্লোবিউল টাইপের সঞ্চিত থাকে। যখনই এর মধ্যে বাইল জুস আসে তখনই এটা ভাঙতে শুরু করে দেয়, এটাকে ধীরে 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 পাচিত করতে শুরু করে দেয়। বোঝা গেল? তাহলে বাইল জুস কি করে? বাইল জুস করে এই ফ্যাটের পাচন ঘটায়। এই ফ্যাটের পাচন ঘটানোটাকে, এই ফ্যাটটাকে যে ভাঙতে শুরু করছে, এটার নাম হচ্ছে ইমালসিফিকেশন। বাংলায় লিখে দেবো তোমাদের আজকে, ইমালসিফিকেশন। এটাকে কি বলা হয়? ইমালসিফিকেশন। গ্রুপ ডিতে অনেকবার কোশ্চেনটা এসে 2022-এ খুলে দেখে নেবে, বা 2025-26-এ কোশ্চেন দেখে নিও। মোটামুটি মানতে পারো প্রায় 90-95% ফ্যাটের না এ পুরো ডাইজেস্ট করে রেখে দেয় একাই। বাইল জুসের এত পাওয়ার থাকে। দেখো, এর মানে এটা ভাববে না যে ফ্যাটটা ভেঙে পুরো ফ্যাটি অ্যাসিড হয়ে গেল। এটা কি ভাববে যে স্যার ফ্যাটের তো পাচন ঘটছে মানে আমার তো পুরো এখানে তো পুরো একদম খতম না। এখানেও কিন্তু ভাববে না, আমি বারবার বলছি 90-95% ফ্যাটের পাচন ঘটে ঠিকই, কিন্তু 100% কিন্তু ফ্যাটের পাচন এখনও বাকি আছে, এখনও 5% হলেও বাকি আছে। তাহলে বাইল জুসের কাজ বোঝা গেল যে ফ্যাটের পাচন ঘটানো। ঠিক আছে? আচ্ছা, বাইল জুস সম্পর্কে কিছু তথ্য আমরা নিয়ে নেব। নেক্সট স্লাইড দেখো, বাইল জুস সম্পর্কে প্রথম যদি কোনো প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসতে পারে যে কতটা তৈরি হয় লিভার আমাদের পার ডে, কতটা আমাদের বাইল জুস তৈরি করে। মনে রাখবে 600 থেকে 700 ml পার ডে আমাদের বাইল জুস তৈরি হয়। 2 নম্বর পয়েন্ট মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যেটা এর পিএইচ মান মনে রাখবে 7.9 to 8.5। পুরো ক্ষারীয়। এই ক্ষারীয় হওয়ার পিছনে কারণ আছে। এই ক্ষারীয় কেন হচ্ছে সেটার পিছনেও কারণ আছে, বলে দেবো একটু পরে। ঠিক আছে? ওকে। 3 নম্বর পয়েন্ট মনে রাখবে, আচ্ছা এই যে বাইল জুসটা না, এটা না মানে কি বলবো, একটুখানি লবণ টাইপের, পিত্ত লবণ থাকে। ওই ফ্যাটের যে গ্লোবিউল ভাঙা, এটা চারটিখানি কথা নয়, কোনো জায়গাতে ভাঙতে পারছে না, না পাকস্থলীতে ভাঙছে, না মুখবিবরে ভাঙছে, না কোথাও ভাঙছে। মানে একমাত্র বাইল জুসের পক্ষে সম্ভব, কারণ এত পরিমাণ এখানে লবণ টাইপের জিনিস থাকে না, পিত্ত লবণ থাকে না, এই ফ্যাটগুলোকে ভাঙতে সাহায্য করে। আচ্ছা, পিএইচ মান বলে দিলাম তোমাদের 7.9 to 8.5। আচ্ছা, এর মধ্যে না দুটো জিনিস থাকে, এর কালার মনে রাখবে হলুদ সবুজাভ, ইয়োলিস গ্রিন, হলুদ সবুজাভ টাইপের। কেন স্যার এরকম কালার হয় কেন? ওয়াই হলুদ কালার হয়? কারণ এখানে থাকে কি বলতো, বিলিরুবিন থাকে। কি থাকে? বিলিরুবিন থাকে। স্যার সবুজ কারণ কেন হয়? এর কারণ কি? কারণ এখানে বিলিভার্ডিন থাকে। বিলিভার্ডিন থাকে। বিলিরুবিনের জন্য হলুদ হয়, আর বিলিভার্ডিনের জন্য সবুজ হয়। ঠিক আছে? আচ্ছা, এগুলো পিগমেন্ট, এগুলো বিশেষ কিছু কোশ্চেন আসে না, এগুলো পিগমেন্ট। ঠিক আছে? এগুলো রঞ্জক এক প্রকার। দেখবে যে আমাদের যে মলের কালার কি হয়, হলদেটে টাইপের হয়, কারণ হচ্ছে বিলিরুবিনের জন্য। কারণ যখন এই ক্ষুদ্রান্তের মধ্যে ওই বাইল জুস আসছে, বাইল জুস এসে পরে ওর পাচন ঘটাচ্ছে। ঠিক আছে? এবারে ক্ষুদ্রান্তের পরেই তো আমাদের কে আছে বলো, আমাদের আছে বৃহদন্ত্র আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, তারপরেই তো পায়ু দিয়ে আমাদের মলদার দিয়ে মল নির্গত হচ্ছে। তো এখানে ওই বিলিরুবিনের জন্যই কিন্তু আমাদের মলের কালারটা কিন্তু ওই হলদেটে টাইপের হয়। ঠিক আছে? তো হলুদ সবুজাভ কারণ বলে দিলাম, হলুদ কারণ বিলিরুবিনের জন্য, সবুজ কারণ হচ্ছে বিলিভার্ডিনের জন্য। আচ্ছা, এখানে যে খাবারের ফ্যাটের যে পাচন ঘটছে, তো এই যে বাইল জুস, আমি বলছি এখানে বাইল জুস, পিত্ত রস সম্পর্কে বলছি। হ্যাঁ, তো
তো এর মধ্যে কি কোনো এনজাইম থাকে? মনে রাখবে কোনো এনজাইম থাকে না, কোনো উৎসেচক থাকে না, এটা এক প্রকার রস, এটা এক প্রকার রস, জুস, নো এনজাইম, কোনো এনজাইম এর মধ্যে প্রেজেন্ট থাকে না। ক্লিয়ার? চলো লিভার সম্পর্কে আর কিছু জানা নেই, ঠিক আছে? তো লিভার থেকে আমাদের যে সমস্ত পিওয়াইকিউ এসেছে, পিওয়াইকিউগুলো আমরা দেখে নেবো যে কোশ্চেন আদৌ আমরা পারছি কি না। এখানে দেখবে কিছু নোট দেওয়া আছে, কেন, কী জন্য, কী হয় না হয়। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন বলো, শরীরের কোন অংশে পিত্তরস উৎপন্ন হয়? ফটাফট বলো। স্যার যকৃৎ, বাচ্চারাও জানে। এবার নেক্সট কোশ্চেন দেখো, বলছে মানবদেহের একমাত্র অংশ যা পুনরায় বিকশিত বা পুনরুত্থিত হতে পারে, এটা বলিনি তোমাদের, মনে রাখবে লিভার যদি তোমরা কেটেও দাও না আবার রিজেনারেট হয়ে যায়, তো একমাত্র অংশ, একমাত্র অঙ্গ যেটা কিনা পুনরায় বিকশিত হতে পারে, লিভার। আচ্ছা, পিত্তের কাজকে কি বলা যেতে পারে? পিত্তরস যে ওই ফ্যাটটাকে ভেঙে দেয় সেটাকে কী বলি আমরা? ইমালসিফিকেশন বলি, ইমালসিফিকেশন। দেখো কোশ্চেন আসছে এখান থেকে। আচ্ছা, পরিপাকের সময় পিত্তের ভূমিকা কী বলো? পরিপাকের সময় পিত্তরস কী কাজ করে? এখানে একটাও করে না, শুধুমাত্র কী করে? ফ্যাটের ইমালসিফিকেশন ঘটায়। ইমালসিফিকেশন মানে ফ্যাটের পাচন ঘটায়, ওই ফ্যাটের যে গ্লোবিউলগুলো থাকে ভাঙতে শুরু করে দেয়, ফ্যাটের পাচন হয়। বলছে নিচের কোনটি মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ বলেছে, সেই জন্য কিন্তু যকৃৎ হবে। যদি বলতো শুধু অঙ্গ তাহলে কিন্তু স্কিন হয়ে যেত, ঠিক আছে? নেক্সট দেখো, বলছে গল ব্লাডারে কোন পদার্থ সঞ্চিত এবং ঘনীভূত থাকে? গল ব্লাডারে কোন পদার্থ থাকে? কি বললাম, কোথায় স্টোর হয়? আমাদের পিত্ত রসটা গল ব্লাডারে স্টোর হয়। কি স্টোর হয়? পিত্ত, বাইল জুস। মনে হচ্ছে না হেভি ইজি কোশ্চেন এসছে? কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাদের কাছে কোশ্চেন ইজি মনে হবে। ফ্যাটের ইমালসিফিকেশন এইমাত্র বললাম, কে সাহায্য করে? পিত্ত লবণ। অপরণ আছে একটা পিত্ত রস নেই, আরে একই ব্যাপার, হ্যাঁ, পিত্ত রস, পিত্ত লবণ। চলো নেক্সট, বলছে খাদ্য হজমে পিত্ত লবণের প্রভাব কী? খাদ্য হজম করতে যে পরিপাক হয়, খাদ্য পরিপাকে পিত্ত লবণের প্রভাব কী? পড়ো সবগুলো, অনেস্টলি আনসার দাও। তারা বড় চর্বিযুক্ত গ্লোবিউলগুলোকে ছোট ছোট গ্লোবিউলে বিভক্ত করে। এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? চলো নেক্সট, চলো এটার অ্যান্সার দাও। এটা 2022-এ আসা প্রশ্ন। দেখো, কোন চিত্রটি মানবদেহের যকৃতের সঠিক অবস্থান? এরকম ছবি দিয়ে দেখি, এটা জুম করা যায় যদি? আমি জুম করে দিচ্ছি, হ্যাঁ, ছবিটা দেখে নাও, ধ্যান সে ছবিটা দেখো, দিয়ে বলো যকৃতের সঠিক অবস্থান কোথায়। আমি তাও বলে দিচ্ছি, এই দিকটা হচ্ছে লেফট, রাইটটাও আমি বলে দিচ্ছি তোমাদের। এই দিকটা হচ্ছে যে দাঁড়িয়ে আছে, এই দিকটা হচ্ছে রাইট সাইড, ডান দিক, আর এই সাইডটা হচ্ছে বাম দিক। এবার বলবে, ঠিক আছে? আমি ছবিটা ছোটো করে দিই, নাহলে আমি আনসারটা বুঝতে পারবো না। এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড, বাঁ দিক। এবার বলো। ওহো, এটা আনসার মার্কিং করা আছে। দেখো আমি কি বলেছিলাম যে আমাদের লিভার কোথায় থাকে? লিভার কোথায় থাকে? লিভার বলেছিলাম যে আমাদের শরীরে ডান দিক চেপে থাকে, মাঝামাঝি এসে পড়ে হালকা ডান দিকে চেপে থাকে, তো দেখো হালকা, এটা ডান দিক, তো হালকা ডান দিক চেপে কোনটা আছে? এটা তো মিডিলে আছে, তো এটা তো হবে না। এটা এই সাইডে আছে, বাঁ সাইডে আছে, এটা হবে না। দেখো এইটা হালকা ডান দিক চেপে আছে, তার মানে এটাই রাইট অ্যান্সার হবে। আর এটা দেখো নিচে মিডিলে নিচের দিকে আছে, তাহলে এটাও হবে না। তো আমাদের ছবি দেখো প্রমাণ করে দিচ্ছে যে হালকা ডান দিক চেপে কে আছে? শুধুমাত্র 3। তো এখানে এটা অ্যান্সার হবে, এটা রাইট সাইন পড়ে গেছে, তো কিছু করার নেই, ঠিক আছে? নেক্সট আমরা কি পড়বো? প্যানক্রিয়াস। আমি তোমাদের বললাম যে আমাদের যে লিভার থাকে, স্মল ইন্টেস্টাইন থাকে, স্মল ইন্টেস্টাইনে দুটো গ্ল্যান্ড খুব বেশি সাহায্য করে, বেশি না মানে দুটো গ্ল্যান্ডই সাহায্য করে, একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে এই প্যানক্রিয়াস বা অগ্নাশয়। তোমরা লিভার সম্পর্কে ডিটেলসে পড়লাম, এবার আমরা প্যানক্রিয়াস পড়বো, তবে গিয়ে আমরা জানতে পারবো স্মল ইন্টেস্টাইন কী, ঠিক আছে? তো আজকে ক্লাস আমি এই পর্যন্তই রাখছি, নেক্সট দিন আমরা ডাইজেস্টিভ সিস্টেম টোটাল কমপ্লিট করে দেবো, প্যানক্রিয়াস যা কিছু আছে, স্মল ইন্টেস্টাইন, আরও যা ইম্পর্টেন্ট পার্ট আছে, এবং অনেক পরিমাণে আমরা পিওয়াইকিউ করবো এবং পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো তোমরা কি করবে? সিম্পল রিভিশন দাও, যা পড়াচ্ছি সেগুলো রিভিশন দাও। তোমরা প্লেলিস্ট চেয়েছো, দিয়ে দেবো, এবং চ্যাপ্টার শেষ হলে আমরা টেলিগ্রামে যুক্ত থাকো, আমরা পিডিএফ সমস্ত কিছু ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? তো ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে, বাস তোমাদের একটা কাজ তোমাদের হচ্ছে না শুধু, আমি দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসছি, এত সুন্দর ফ্রিতে পড়াচ্ছি, এই কন্টেন্টগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, কোনো অসুবিধা নেই, আমি পরিশ্রম করতে রাজি আছি। তোমাদের দুটো জিনিস যা বলা হয়েছে, যদি ভালো লাগে তোমরা শুধু শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করো, আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, ওটা মোটিভেশন, বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে। নেক্সট আমি আরও সুন্দরভাবে ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো, বা এটা পুরো কন্টিনিউ করবো আপ টু এক্সাম পর্যন্ত, ঠিক আছে?
আর তোমাদের বলে দিয়েছি যদি কোথাও কোনো এনকোয়ারি থাকে, কোথাও কোনো রকম কোর্স নেওয়ার ব্যাপার থাকে, কোথাও বই নেওয়ার ব্যাপার থাকে, সিম্পল তোমরা 9382265172 9382265172 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, প্রয়োজনে কলও করবে। কলের থেকে হোয়াটসঅ্যাপে রানিং রিপ্লাই পাবে, কল করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এছাড়া আমাদের সমস্ত কিছু এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন আছে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট সব কিছু পারচেস করতে পারো, কোনো অসুবিধা নেই। বা এখানেও তোমাদের কিউআর কোড দিয়ে দেবো, এখানে কিউআর কোড নেওয়ার পেমেন্ট করার মাধ্যমেও তোমরা সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর বললাম তোমাদের দুটো কাজ, শেয়ার করা এবং লাইক করা যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে ক্লাস। তো পরের ক্লাসে আমরা প্যানক্রিয়াস অগ্নাশয় থেকে স্টার্ট করব এবং ডাইজেস্টিভ সিস্টেম পৌষ্টিক তন্ত্র আমরা টোটাল কমপ্লিট করব। আজকের মতো বাই।